রবীন্দ্র পাঠাভিনয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র। শ্রুতি নাট্যরূপ গৌতম ভট্টাচার্য। বড়দার ভূমিকায় অলোক চন্দ, কমলেশ শুভ্রাংশু দত্ত, শরৎ অরিন্দম মুখার্জি, ডাক্তার সুতীর্থ ধর, পুলিশ অভিক ব্যানার্জি, মৃণাল শ্রেয়া অধিকারী, বড় বউ রূপা ভদ্র, বিন্দু সুস্মিতা দাস চৌধুরী, খ্যান্দমণি পিউ মিত্র, সুধা পাপিয়া রায় দাস। সামগ্রিক ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় সুমিত অধিকারী এবং তপতী অধিকারী। শ্রীচরণ কমলেশ্বর, আজ 15 বছর পর তোমাদের ওই অন্দরমহলের চৌকাঠটুকু পেরিয়ে বুঝতে পারছি আমি তোমাদের কেবল মেজ বউই নই, আমিও একজন মানুষ। তাই সাহস করে এই চিঠিখানি লিখছি। এ শুধু তোমাদের মেজ বউয়ের চিঠি নয়, এই চিঠি আমার মতো বাংলাদেশের হাজার হাজার মেয়ের বুকের ভেতর জমাট বাঁধা কান্নার, ক্রোধের আর ঘৃণার প্রতিলিপি। আজ আমার মেয়েটি যদি বেঁচে থাকতো, তাহলে সেই আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিত। সংসারের মাঝখানে তোমাদের বাঁধা নিয়ম, বাঁধা অভ্যেস, বাঁধা বুলি, তুচ্ছ প্রতিদিনের জীবনযাত্রার মাঝেও তাকে আমি তোমাদের নিয়মের ব্যতিক্রম করে গড়তুম। সেটাই হতো আমার একমাত্র সান্ত্বনা। কিন্তু যা হলো না, তা ভেবে আর লাভ কি? সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হই, সে অস্ত গেল। সেই সঙ্গে যাবার সময় আমাকেও সে ডাক দিয়েছিল, কিন্তু আমার তো মরণ নেই, সেই জন্যই টিকে গেলুম। আর এ কথাটাই ভালোভাবে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি। মনে পড়ে একজন নামকরা ডাক্তার এসেছিলেন আমাকে দেখতে। কমলেশ, তোমাকে কোনো দোষ আমি দিইনি, কারণ সেদিন যে উদ্বেগ নিয়ে ডাক্তারের পাশে তুমি দাঁড়িয়েছিলে, তাতে তুমি যে অন্তত আমার মরণ চাও না, সেটা আমি বেশ বুঝেছিলাম। কই দেখি। এত ঠান্ডা লাগলো কি করে? কাল কাল গঙ্গায় ডুব দিয়েছিলুম, সেই জন্যই বোধহয়। এই অবস্থায় গঙ্গায় ডুব? আতুর ঘর থেকে অন্দরমহলে আসতে হলে এই তো নিয়ম ডাক্তারবাবু। আপনাদের নিয়ম নিয়ে আমি কোনো কটাক্ষ করতে চাই না, কিন্তু কাজটা অন্যায় করেছেন। ডাক্তারবাবু, খুব কি খারাপ কিছু দেখলেন? ঠিক সময় খবর না দেওয়ার জন্য বাচ্চাটিকে মারলেন, তারপর রুগীকে এমন একটা ঘরে রাখলেন যেটা সুস্থ মানুষের পক্ষে বাস করার অযোগ্য। আমাদের আতুর ঘর তো ওরকমই হয়। যে ঘরে আলো বাতাস ঢোকে না সেটা রুগীর ঘর। লাশ কাটা ঘরও এর চেয়ে ভালো হয়। কালকে আপনি বলার পরই তো আজকে ওকে নিয়ে ঘরে তুলেছি। এর আগেও আপনাদেরকে বলেছি রোগটা কঠিন, তা সত্ত্বেও আপনারা তাকে গঙ্গায় স্নান করালেন। 14 পুরুষ ধরে তো এই নিয়মটাই চলে আসছে, তাই। তাহলে সেই 14 পুরুষকে ডেকে আনুন, তারা এসে ভালো করুক, আমি চললুম। ওনাকে যেতে দাও, আমি এমনিতেই ভালো হয়ে উঠব। উনি জানেন না এত সহজে আমরা মরি না। শুনুন, একটু পরে আমার ডিসপেন্সারিতে কাউকে পাঠিয়ে দেবেন। আচ্ছা। ওষুধ করা থাকবে, নিয়ে আসবে। আবার বলে যাচ্ছি,
রুগীর প্রতি যত্নের যেন কোনো ত্রুটি না হয়। এই যে কমলেশ, আরে চললি কোথায়? দাঁড়ান বড়দা, আগে ওষুধগুলো নিয়ে আসি। কেন তোকে যেতে হবে কেন? হরিচরণ কি করছে? ওকে প্রেসক্রিপশনটা দিয়ে দে, ওই নিয়ে আসবে। আয় এদিকে একটু বস, কখন থেকে দাবার চাল সাজিয়ে বসে আছি। ঠিক আছে, দেখি। হরিচরণ, হরিচরণ! ডাক্তার কি বলে গেল রে মেজো? বললো আর ঘন্টা খানিক নাকি আমার আয়ু। 62 আমার অমন কথা মুখে আনি কেউ? ভয় নেই দিদি, চুরি বিদ্যেতে জম পাকা। দামি জিনিসের উপরেই তার লোভ গো। আমাদের মতো কম দামি জিনিসের দিকে তার লক্ষ্যই নেই। পাকামি করিস না তো। দাঁড়া দাঁড়া, দেখি কে যেন এলো। কে এসেছে দিদি? দিদি কে গো? শরৎ এসেছে। শরৎ, হ্যাঁ মৃণাল, তুই শুয়ে থাক, ফুটোপাটি করে তোকে আর আসতে হবে না রে। বাবা, দাড়ি দাড়ি রেখে একেবারে সাধু সন্ন্যাসী সেজেছ দেখছি। দিদি কোথায়? শুনলাম তার অসুখ হয়েছে। ভেতরে আছেন, যেতে পারো, তবে বেশিক্ষণ থেকো না। আমরা ছাপোষা মানুষ, হাঙ্গামা হুজ্জতিকে বড্ড ভয় করি। দিদি, দিদি! এসো 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 শরৎ, এসো। থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। দিদির অসুখ না হলে বুঝি এ বাড়িতে আসতে নেই? না না, তা নয়, আসলে একেবারে সময় পাইনি। কেমন আছো দিদি? আমার তেমন কিছু হয়নি শরৎ। হয়নি? হয়নি মানে? শুকিয়ে তো আধখানা হয়ে গেছে, আর বলছো কিছু হয়নি? ও ঠিক হয়ে যাবে, তুই ভাবিস নে। আগে বল দেখিনি, তোর কাজ কেমন চলছে? বলছি বলছি। তার আগে বর্দি, কিছু খাবার ব্যবস্থা করো তো। 3 দিন ধরে পেটে কিছু পড়েনি। সে কি রে, কোথায় ছিলি? তুমি বসো, আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি। কি হলো শরৎ? হ্যাঁ, বললি নে তো, কোথায় ছিলি বাবা? পুলিশ আমাদের খুঁজছে দিদি, পেলে আর জ্যান্ত রাখবে না। কেন রে, কাউকে মারধর করিস নে তো? আমরা সত্যাগ্রহী দিদি, আমরা আগে থেকে কাউকে মারধর করি নে। তাহলে পুলিশ খুঁজবে কেন? তুই তো ভালো কাজ করিস বলে জানি। আরে দামোদরের বন্যা হলে ভলেন্টারি করতে ছুটিস, কোথাও প্লেগ হলে ইঁদুর মারতে যাস। শরৎ, শরৎ আমার কাছে কিছু লুকোবি নে, বল। আরে লুকোবো কেন, লুকোবো কেন? আমরা যা করতে চাই তা খুব সোজাসুজি করি, তাতে লুকোছাপার কি আছে? আমরা বিশ্ববিদ্যালয়ে পিকেট করছিলাম দিদি। কেন? বিশ্ববিদ্যালয়ে আবার কি দোষ করলো? ইংরেজদের বিদ্যালয়ে আমরা আর পড়বো না। হ্যাঁ, জিনিসপত্র ফেরি করে জীবিকা নির্বাহ করব, তবু ওই গোলামখানার গোলামি বিদ্যে আমরা শিখবো না। তুই লেখাপড়া বন্ধ করে দিয়েছিস শরৎ? তোর ওপর বাবার অনেক আশা ছিল রে। আরে দিদি, লেখাপড়া বন্ধ করবো কেন? জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপন হতে চলেছে। জাতীয় শিক্ষার জন্য চাই ন্যাশনাল স্কুল আর কলেজ। আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ব, তবে ওদের ওখানে আর নয়। চিত্তরঞ্জন ডাক দিয়েছেন দিদি, হাজার হাজার যুবক তাদের সাড়া দিয়েছে, আর গোটা দেশ জুড়ে চলছে অসহযোগের বন্যা। তোদের ওই অসহযোগের বন্যার ঢেউ আমাদের ঘেরা বারান্দা টপকে অন্দরমহলে ঢোকে না শরৎ। জানবো কি করে বল? কেন শোনোনি? যা গেয়ে সবাই ওই ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছে। এবারে তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবারে তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে তুই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠা নেড়ে, সবাই মিলে বৈঠা নেড়ে, খুলে ফেলে সব
দড়াদড়ি। শরৎ, এটা তোমাদের কংগ্রেস অফিস নয়। আরে কমলেশদা, মনে করিয়ে দেবার জন্য তো ইংরেজদের পাহারাদার সামনেই দাঁড়িয়ে আছে। শরৎ, এ বাড়িতে তুমি আসো এটা আমরা পছন্দ করি না। আমি শুনেছি তোমার প্রতি পুলিশের নজর রয়েছে। শুধু নজরই নয়, আমাকে পেলেই এক কোপে। শরৎ, তুমি দায়িত্বজ্ঞানহীন বাউন্ডুলে ছেলে। রাজরোষের প্রকোপে পড়ে তুমি হাসতে পারো, কিন্তু আমরা তা পারি না, কারণ আমাদের ঘর সংসার আছে, দায় দায়িত্ব আছে। তুমি চলে যাও। ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি। তবে যতই বাধা দাও, ভাই ফোঁটায় কিন্তু ঠিক আসবো। শরৎ, কাজ কি এসে? আমি বরং লোক দিয়ে ফোঁটা পাঠিয়ে দেব। সরো ভাই, নাও এটা একটু খেয়ে নাও। আজ কিন্তু চান টান করে ভাত খেয়ে তবে যাবে। বর্দি, সেটা ইচ্ছে থাকলেও উপায় নেই। উমা, কেন? জামাইবাবুর কড়া হুকুম, এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। তুমি এখন যাও বৌঠান। দরজা খুলুন, থানা থেকে আসছে। পুলিশ? পুলিশ? যা ভয় পেয়েছিলাম তাই হলো। নাও এখন ঠেলা সামলাও। বর্দা, দাঁড়াও, কেউ যেও না, আমি দরজা খুলছি। শরৎ, শরৎ, তুই পেছনের এই দরজাটা দিয়ে পালা দেখিনি। আরে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো যা, পারবো। যা। আসি। শুনুন, বাড়ি সার্চ করব, ইনফরমেশন আছে। এই খাবারগুলো কার? আমার, খাচ্ছিলাম। আপনি কি অসুস্থ? হ্যাঁ, উনি আপনার কে হন? বড় ঠাকুর। বড় ঠাকুর? আপনার ঘরে আপনি অসুস্থ হয়ে শুয়ে আছেন, আর আপনার বড় ঠাকুর আপনার সামনে বসে খাচ্ছিলেন? ব্যাপারটা একটু অদ্ভুত নয় কি? অদ্ভুত ভাবলেই অদ্ভুত। এই যে অনুমতি না নিয়ে মেয়েদের অন্দরমহলে ঢুকে পড়লেন, এটাও তো খানিক অদ্ভুত কি না? একজন অসুস্থ মহিলা শুয়ে আছেন দেখেও এটা সেটা ভাঙচুর করলেন, এটাও তো খানিক অদ্ভুত, তাই না? থামুন, আমরা জানি আপনার ভাই একজন স্বদেশী ডাকাত। যদি এ বাড়িতে আসে তাহলে থানায় একটা খবর দেবেন। খবর সংগ্রহ করার দায়িত্ব আপনাদের। শুনেছি খবর সংগ্রহের জন্য সরকার আপনাদের যথেষ্ট বেতন দেয়। বাবা, এই যে একেবারে কমলেশ বাবু ঘর করেন কি করে মশাই? কমলেশ, তোমার শ্যালকটিকে সাবধান করে দিও, আর যেন কোনোদিন এ বাড়িতে না আসে। দারোগাবাবুর সাথে ওরকমভাবে কথা বলে তুমি অন্যায় করেছো মৃণাল। আমি আবার কি বললুম? উনি তো দেখো, ওনারা যা খুশি বলতে পারেন, আমরা পারি নে। মৃণাল, দেখলে তো কেমন অঘটনটা ঘটে গেল। এবার থেকে একটু সাবধান হওয়া ভালো। এরকম অঘটন এখন বাংলাদেশের ঘরে ঘরে ঘটছে। শরতের শেখানো কথাগুলো আর বলো না তো। আর হ্যাঁ, হরিচরণ ওষুধগুলো আনলে ঠিক মতো খেও, নইলে তো আবার ডাক্তারের কাছে আমাকেই কথা শুনতে হবে। ডাক্তারকে আর ডেকো না, কথা শোনার দায় থেকে বাঁচবে। তোমার এই উল্টো কথা বলাটাই আমি পছন্দ করতে পারি না। শুধু তুমিই নও, আমার মায়েরও এই নিয়ে ভীষণ উদ্বেগ ছিল গো। মেয়ে মানুষের পক্ষে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এসব নিয়ে ভাবনা করাটা যে অপরাধ, এটা আমিও মানি। কিন্তু কি করব বলো, তোমাদের ঘরের বউদের যতটা বুদ্ধি থাকা দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমায় তার চেয়ে কানে বেশি দিয়ে ফেলেছেন কিনা, সে আমি আর এখন ফিরিয়ে দিই কাকে? তোমার মতো মেয়ে জ্যাঠা যে সংসারে যাবে, সেই সংসারে অশান্তির আগুন জ্বলবে। তোমাকে আর দোষ দিয়ে কি করব? তোমার রূপ দেখে ভুলে গিয়ে যারা আমার গলায় ঝোলালেন, দোষটা তাদের। প্রেমের সাগরে ডুবেছি আমি, হাতে নিয়ে মালাখানি। বড় বউ, বড় বউ, আসছে আসছে, এই যে এসো এসো। আরে আরে, ওই দিকে নয়, ওটা তো মেঝোর ঘর। তাই তাই তো তাই তো,
বড় বউ, মাথার ভেতর দপ দপ করে আগুন জ্বলছে। সে কি গো, শরীর টরীর খারাপ হলো নাকি? চলো শোবে, চলো চলো। শরীর নয়, মেজাজ খারাপ। ওই স্বদেশি ভলেন্টিয়াররা বলছে মদ খেতে দেবে না। সে কি, তুমি আবার রাগারাগি করনি তো? করিনি মানে? একটা থানির দিয়ে এক স্বদেশি বাবুর মাথাটা দু ফাঁক করে দিয়েছি, বলে মদ খাওয়া চলবে না। কি সর্বনাশ! চলো চলো ভেতরে, চলো ভেতরে। প্রেমের সাগরে ডুবেছি আমি। মৃণাল, দেখেছো তো বড় গিন্নিকে? সারা রাত বাইরে কাটিয়ে তার মদ্যপ স্বামী ঘরে ফিরেছেন, অথচ তার মুখের হাসিটি মিলিয়ে যায়নি। কি করব বলো? তোমাদের বড় গিন্নির মতো বুকের ভেতর দুঃখখানা চেপে রেখে হাসি মুখে কায়দাটা আমার না একদম রপ্ত হয় না গো। অল্প বিস্তর দুঃখ কষ্ট সবারই থাকে মৃণাল, বৌঠানেরও হয়তো আছে, কিন্তু পতিব্রতা নারীর এইটাই তো আসল রূপ। দয়া করে থামো দেখিনি, নিজেকে আর আমার কাছে এতটা ছোট করো না। মৃণাল, আমার চরিত্রে যে এরকম কোনো দোষ নেই সেটা তুমি অন্তত ভালো করে জানো। মাঝে মাঝে ভাবি, তোমার স্বভাব চরিত্র যদি তোমার দাদার মতো হতো তাহলে নিজেকে পরীক্ষা করার অন্তত একটা সুযোগ পেতুম। আহ, তোমার কোনো কথাটাই কি সোজা পথে চলে না মৃণাল? ওমা, সোজা করেই তো বললুম। এ আমার নিজের কাছে নিজেরই প্রশ্ন। তুমি যদি মদ খেয়ে মাতলামি করতে, অন্য মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকতে, তাহলে কি আমি এমন শান্তভাবেই সব মেনে নিতুম? দিদির মতো সংসার করতুম আর পতি দেবতাকে নালিশ না জানিয়ে বিশ্ব দেবতাকেই নালিশ জানাতুম? তুমি তা নও বলেই সেই পরীক্ষার সুযোগ আমার আর এলো না। আমার কাজ আছে, আমি চললুম। আবার বলছি, দয়া করে ওষুধগুলো খেও। ঠিক এই জায়গাটাতেই তোরও জিত, আমারও। আকাশের দিকে মুখ তুলে এই যে তুই মনের ইচ্ছে সুর তুলেছিস, এইখানটাতেই কারো জোর টিকবে না। আমিও যখন লুকিয়ে লুকিয়ে কবিতা লিখি তখনই পাই তোর মতো এরকম মুক্তির স্বাদ। এইখানটাতেই সম্পূর্ণ স্বাধীন তুই, আমিও। কি রে, গানটা আমালি কেন? গান গা গা গা। দরজাটা খোলো, দরজাটা খোলো। যাই। কে গো তুমি? আরে আরে, বলা নাই কমা নাই, বাড়ির ভেতর শটান ঢুকে গেলে। এই দেখো, কথা বলে না, শুধু কাঁদে। বড় মা, বড় মা, একবার বাইরে এসো তো। দেখো তো, একটা মেয়ে এসে কাঁদছে, কথা বলছে না। কে রে সুধা? ওমা, বিন্দু না? এই সাত সকালে? দিদি, দিদি তোমার দুটি পায়ে পড়ি দিদি, আমাকে ফেলে দিও না দিদি। আহা বিন্দু, কাঁদিস নে, কি হলো বল না। তুমি তো জানতে, মা মারা যাবার পর থেকেই দাদাটা রোজ বলতো বাড়ি থেকে বেরিয়ে যা, এবারই আমাদের। আমি কোনোদিনও কোনো কথা বলিনি, চুপ করে বারান্দার এক কোণে পড়ে থাকতাম, তাও তাদের সহ্য হলো না। কাল রাতে বৌদিদের কথায় দাদারা আমাকে জোর করে টানতে টানতে বাইরে বের করে দিল। দিদি, তুমি অন্তত আমাকে ফেলে দিও না দিদি। একেবারে হুট করে চলে এসে কাজটা বোধহয় ভালো করলি না বিন্দি। আমি নিজে থেকে আসিনি দিদি, বিশ্বাস করো। যখন দাদাটা চুলের মুঠি ধরে বাইরে বের করে দিল, তখনও আমি দরজা আগলে দাঁড়িয়েছিলাম। সারা রাত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি। হঠাৎ ভোরবেলায় একদল মাতাল এমন ভাবে আমার দিকে এগিয়ে আসাতে আমি ভয় পালিয়ে এসেছি দিদি। দিদি, দিদি, ওদিকে মাতালের দল আর এদিকে দরজা বন্ধ।
বলো। আমি কথা দিলাম তুমি তুমি আমার কাছেই থাকবে। এসো, কি এদিকে এসো। ব্যাপার? কান্নাকাটির আওয়াজ পেলুম মানে হচ্ছে, এ আবার কি? হ্যাঁ, আমার বোন, চিনতে পারছো না? বিন্দু। তোমার বোন? তা হঠাৎ এখানে? বাবা মা দুজনে গত হওয়ার পর আমাদের বাড়িটা এখন খুড়তুতো ভাইদের দখলে। তারা ওকে জোর করে তাড়িয়ে দিয়েছে। ও, তা এখানে স্থায়ী আস্থানা গড়ার মতলব মনে হচ্ছে। কোথায় আর যাবে বলো? সোহাগ পরে দেখিও। ওদিকে যে 9টা বাজতে চললো, সেদিকে খেয়াল আছে? যাও, আগে আমার জল খাবারের ব্যবস্থা করো, তারপর যত ইচ্ছা বোনকে সোহাগ দেখিও। মেজো মেজো, উনি বোধহয় বিন্দুকে দেখে বিরক্ত হলেন রে। দিদি, আমি যখন কথা দিয়েছি তখন ও এ বাড়িতেই থাকবে। আমার জন্য শুধু শুধু তোমাদের। সে তো তোকে ভাবতে হবে না, তুই থাম। তুমি যাও দিদি, পতি সেবা করোকে। আয় বিন্দু, ঘরে আয়। আয়। কি রে? আরে মেঝেতে বসলি কেন? আয়, খাটে আয়, আমার পাশটিতে বস। ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই বসছি। যা বলছি শোন। আয় আয়, এখানে বস। বড্ড ভয় করছে না রে? যদি এখান থেকেও চলে যেতে হয় তাহলে কোথায় যাব বলো? ভয় করিস নে বিন্দু, আমার কাছ থেকে তোকে সরানোর সাহস এই বাড়িতে কারো নেই। জানো দিদি, আমি বেশি কিছু চাইনি। দাদাদের সংসারে তো কত নোংরা আবর্জনা ঘরের কোণে দায় হয়ে পড়ে থাকে বলো। আমিও তো সেই রকমই একটা ছোট্ট কোণ পেলেই বলতে যেতাম। কপালে আমার সেটুকু জুটলো না। বিন্দু, অনাবশ্যক আবর্জনাকে মানুষ সহজেই ভুলে যায়, তাই নিশ্চিন্তে ঘরের কোণে পড়ে থাকতে পারে। কিন্তু জানবি, মেয়ে মানুষ একে অনাবশ্যক, তার ওপর তাকে ভোলাও শক্ত। সেই জন্য আস্থা করেও তার স্থান নেই রে। দিদি, তুমি এমন করে আমাকে কাছে ডেকো না দিদি। যদি কোনোদিন তুমিও দূরে ঠেলে দাও, সেদিন যে আর সইতে পারবো না গো দিদি। ভয় নেই পাগলি, যতদিন এ বাড়িতে আমি আছি জানবি ততদিন তুইও আছিস। যা, মুখ চোখগুলো একটু ধুয়ে আয় দেখি। আয়, চেহারা যা চিরি করেছিস না, তোকে একটু সাজিয়ে দি। নে নে, চ চ। কি করব বলো, আমার পোড়া স্বভাব। যখন দেখলুম তোমরা সকলেই বিন্দুর উপর মনে মনে বিরক্ত হয়ে উঠেছ, তখন ওই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছায় এসে আশ্রয় নেওয়া, সে যে কত বড় অপমান। দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি পাশে ফেলে রাখা যায়? এই আই বিন্দু, আয় আয় আয়, এখানে বস। আসতে না আসতেই যা কাণ্ড বাঁধিয়ে বসলি। দেখ, জানাজানি হলেই কর্তা বাবুরা তোকে আর এখানে রাখে নাকি। মেজমা, মেজমা, একবার শুনে যাও। কি হলো সুধা? দেখো দেখি বিন্দুর গায়ে কি সব বেরিয়েছে। দেখি বিন্দুর গায়ে? কই দেখি দেখি। চারপাশে এখন এইসব খুব হচ্ছে মা, ভীষণ ছোঁয়াচে। একবার যে সামনে গেছে অমনি তাকে। তুই থামবি, যা নিজের কাজে যা। কি হলো রে সুধা, অমন হাঁক পাক করছিস কেন? আগে দাদাবাবু, বিন্দুর গায়ে মায়ের দয়া হয়েছে। হ্যাঁ, সে কি রে? বসন্ত এখনো এখানে দাঁড়িয়ে আছে? গামাচিও হতে পারে, দু একদিন না গেলে জোর দিয়ে কিছু বলা যাবে না। তুমি ডাক্তার নাও বৌমা, আর ছোঁয়াচে রোগকে প্রশ্রয় দেওয়াটাও বুদ্ধিমানের কাজ নয়। তাহলে কি করতে চান বলুন? আমি বলি কি, ওকে হাসপাতালে দিয়ে দেওয়াই ভালো। পোড়া কপালে মেয়ে নিজেও ডুববে, আমাদেরও ডোবাবে। ডোবাতে আর বাকি রেখেছে কি?
এতক্ষণে তো পুরো বাড়িটা জীবাণুতে ভরে গেছে। এখনই বার করে দাও ওকে, বার করে দাও। বসন্ত হয় হোক, আমি আমাদের আঁতুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিচ্ছু করতে হবে না। মেজো, না, ওকে এ বাড়িতে রাখা চলবে না, এটাই আমার আদেশ। ক্ষমা করবেন দাদা। মেজো, কি হচ্ছে কি? বিন্দু আমার কাছেই থাকবে। বৌমা, এ বাড়িতে আমার আদেশ আজ পর্যন্ত কেউ অমান্য করেনি। আদেশ অমান্য করেছি বলে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। মেজো থামবি? কিন্তু বিন্দু আমার কাছেই থাকবে। বৌমা! মানুষটা রাগ করে চলে গেল রে। এ তুই কি করলি মেজো? কেন? অন্যায় তো কিছু বলিনি। মেজো, মেজো তুই জানিস না এ নিয়ে কত হইচই হবে। হোক, তাই বলে চোখের সামনে এরকম একটা অন্যায় আদেশকে কিছুতেই মেনে নেওয়া যায় না দিদি। সংসারে থাকতে গেলে অত গোয়ার করলে চলে না রে। কি হতো কি হাসপাতালে ভর্তি করলে? আমাকে হাসপাতালে ভর্তি করে দাও দিদি। সেটা কথা নয় দিদি, কি হয়েছে সেটা ভালো করে না জেনেই উনি যেভাবে বিন্দুকে বাড়ির বাইরে বের করে দিতে বললেন, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পোড়া কপালি মেয়েটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। আপদ কোথাকার। দিদি, বলছি না ওর ব্যাপারে তুমি একদম কথা বলবে না। তুমি যাও, বিন্দুকে নিয়ে আমি আমাদের আঁতুর ঘরে থাকবো। মৃণাল, মৃণাল, এই তো মৃণাল, তুমি দাদার মুখের ওপর কথা বলেছো, দাদার আদেশ মানবো না বলেছো। ছি, লজ্জা করে না তোমার? আজ পর্যন্ত আমি দাদার মুখের ওপর কথা বললাম না, আর তুমি তুমি এ বাড়ির বউ হয়ে। উনি একটা অন্যায় আদেশ দিয়েছিলেন। ন্যায় আর কোনটা অন্যায় সেটা তোমার কাছে শিখতে হবে। প্রয়োজনে শেখাটাই তো উচিত। থামো, শোনো বউঠান, ওই মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে, এটাই দাদার আদেশ। হরিচরণ, হরিচরণ! ভয় পাস রে বিন্দু, আয় আমার ঘরে আয়, দেখি কে তোকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে পারে। আর কোথায় কোথায় তোর লাল দাগগুলো? তাই তো সব মিলিয়ে গেছে দেখছি। দিদি, দিদি দেখো দিদি, তাই সব মিলিয়ে এসেছে। এরপরেও তোমরা ওকে হাসপাতালে পাঠাতে বলবে? তাই তো রে, প্রায় সবই তো মিলিয়ে গেছে। এই যে হরিচরণ, যা হাসপাতালে মেয়েটাকে ভর্তি করে দিয়ে, দেরি করিস নে, যা। কি জন্য ভর্তি করছো সেটা যাচাই করে নাও। হাসপাতালের ডাক্তারবাবুরা জিজ্ঞেস করলে তো বলতে হবে। কি জন্য আবার? দেখলি তারা বুঝতে পারবেন ওর বসন্ত হয়েছে। বেশ তো, তবু একবার দেখেই নাও না কোথায় কোথায় দাগগুলো রয়েছে। ও হ্যাঁ, তাহলে তো আরো বিপদ। বসন্ত নিশ্চয়ই বসে গেছে। বাহ, ঠিক বলেছ, নিশ্চয় বসন্ত বসে গেছে, কেননা ও যে বিন্দু। নিখিলেশ বাবু আছেন? কে? আগে আমি ক্ষান্তমণি, দরজাটা খুলুন, কথা আছে। সুধা, হরিচরণ, দরজাটা খুলে দে তো। যাই দাদা বাবু। কারে চাই? শশা, তোকে চাই রে, যাকে দরকার তার সঙ্গে কথা আছে। যেতে দিবি না পা থাকলে দাঁড়িয়ে থাকবি? বাবা, এ তো জ্যান্ত চামুন্ডে। ওকে ভেতরে আসতে দে। যাও, ডাকেছে। কে? কে আপনি? কি চাই আমার কাছে? আগে শ্রীধর ঘটক আপনার কাছে পাইতেছে। ও, তো সে হারামজাদা নিজে এলো না কেন? আগে আপনি তাকে জুতো পেটা করবেন বলে আসেনি। সে আপনার ভাইয়ের সম্বন্ধখানা করেছে কি না? তা তার জন্যই তো জুতো পেটা খাবে। মেজ বৌমা সুন্দরী বলে তারপর ওপরটাই শুধু দেখবি, ভেতরের খবর নিবি না? কিসের ঘটকে তুমি? সেজন্য তো আমাকে পাইতেছে। তা আমার এখানে কেন? এখানে তো কোনো বিবাহযোগ্য পাত্র নেই। পাত্রী তো আছে। শ্রীধর বললে আপনার নাকি বিবাহযোগ্য শালিকা আছে। শালিকা? আমার? ও বিন্দু, সে আবার বিবাহযোগ্যা? কেন, অসুবিধে কি? টাকা পয়সার অভাব? হ্যাঁ, সেটাও একটা অসুবিধা বই কি। বাপ মা নেই, দাদারা বাড়ি থেকে খেয়ে দিয়েছে। খরচের ব্যাপারে একদম ভাববেন না। আমার এক পয়সা চাইনি। আমার সোনার চুকরো চাঁদ, বড় বংশে বিয়ে দেবো, এটাই আমার স্বাদ। তা মেয়েকে আগে দেখুন, পছন্দ হলে হয়। দেখুন,
পরিষ্কার করে বলাই ভালো। মেয়ে দেখতে এমনই যে যদি মেঝেতে কপাল ঠুকে কপাল ফাটায় তাহলে লোকে মেঝের জন্যই আফসোস করবে, মেয়েটির জন্য নয়। ও আপনি কিচ্ছুটি ভাববেননি, একবার আমার হাতে দিন, তারপর দেখতে পাবেন জামা কষে কয়লাকে হিরে বানাতে ক্ষান্তমুনির কি কেরামত। ভাবতে আমার বয়েই গেছে। আমি বরং পাত্রীর দিদিকে ডেকে দিচ্ছি, তার সাথেই কথা বলুন। হ্যাঁ সেই ভালো, আপনি যান, একবার বিয়েটা লাগিয়ে দিতে পারলেই হলো। আমার চাঁদের টুকরো ছেলেকে নিয়ে ততটা মস্করা। ক্ষমা যদি সবার মুখে ঘষে না দিত আমার নাম ক্ষান্তমুনি না। এদিকে এর এত বড় বংশ, কিছু দিতে পারবে না বললেই হলো। বিয়েটা হোক, তারপর আইনের ফাঁক দিয়ে বছর ভর কিভাবে আদায় করতে হয় ক্ষান্তমুনি সব জানে। টাকা পয়সার অভাব। ভাইয়ের বিয়েতে যেন কত ভরি গয়না নিয়েছিলেন নিখিলেশ বাবু, গরিব বলে তাতে রিয়াত করেছিলে যে আমি করব। হরিচরণ, দে দে মিষ্টিগুলো দে, এখানে দে। এ কি, আপনি উঠে দাঁড়ালেন কেন? বসুন। বসেই তো চেলেম, অনেক কষ্টে উঠে দাঁড়িয়েছি। এবার সে মিষ্টি ফিষ্টি কি দরকার ছিল? তা মেয়েটিকে একবার দেখান। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছে, আপনি ততক্ষণ এগুলো খান। এগুলো নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা খাচ্ছি, একেবারে না পারি দুবারে খাবো, তেমন বুঝলে বাড়ি নিয়ে গিয়ে খাবো মায়ের পুঁতে। বেশ সুন্দর মিষ্টি তো। তা আপনার ছেলে কি করে? গরু। গরু? ছাগল। ছাগল? ভেড়া। ভেড়া? আচ্ছা কি আছে? এই আম বাগান লিচু বাগান যেমন আছে তেমনি গরু ভেড়া ছাগলও আছে। হে ভগবান, এত সুখ কি বিন্দু সইবে? আয় বিন্দু, আয়। উনি ওনার ছেলের জন্য তোকে দেখতে এসেছেন। বস এখানে। দাঁড়াও দাঁড়াও, বসবে নি, বসার আগে একটু হেঁটে দেখাও তো দেখি দেখি। চলো ঠিকই আছে, আমার একমাত্র ছেলের বউ হবে কি না একটু মিলিয়ে নি। দাঁত, দুটো কান, চোখ দুটো, মাথা চুলের গোদ চলনসই, দুটো হাত, পা দুটো, নাক একটা, সঙ্গে দুটো ফুটো। ব্যাস ব্যাস, ঠিক আছে, এতেই হবে। এবার তুমি যেতে পারো। হ্যাঁ, তা কেমন দেখলেন বলুন? সব ঠিকই আছে। এবার সোজাসুজি বলি, আমার পছন্দ হয়েছে। আগামী 16ই বৈশাখ বে। সে কি, পাত্রপক্ষের আর কেউ মেয়ে দেখবে না? আমি ছাড়া পাত্রপক্ষের আর কেউ নেই গো। তবু ছেলে নিজে একবার। সে দেখে কি করবে? আমি তার মা, সে জানে আমি তাকে তাকে যার হাত তারে তুলে দেবো নে। তাহলে ওই কথাই রইল, আসছে 16ই বৈশাখ, শুভ কাজ। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাদের নিয়ম আছে মেয়েকে ছেলের বাড়িতে গিয়েই বিয়ে করতে হবে, এটাই আমাদের কৌলিক প্রথা। এ আবার কেমন প্রথা? না, তা হবে না, বিয়ে এ বাড়ি থেকেই হবে। জেদ করবেন নে, ফল ভালো হবে নে। জানবেন আমাদের কুলপুরোহিতের এটাই নির্দেশ। বেশ, তো তাই হবে। তাহলে আমি যাই, আমাদের লোক এসে একেবারে শুভ দিনে মেয়ে নিয়ে যাবে, কেমন? উফ, বাঁচলুম। মাকালি মাকালি বংশের মুখ রাখলেন। ব্যাপারটা আমার কেমন অন্যরকম ঠেকছে দিদি। একদণ্ডে দেখা হয়ে গেল, বিয়ের দিন স্থির হয়ে গেল, অথচ থাম তো, তো সবেতেই সন্দেহ। বড় বউ আসছি। মিনার, উনি ডাকছেন রে, আসছি। হ্যাঁ, কে রে? কে? আরে বিন্দু, ওখানে দরজায় ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। দিদি, আমার আবার বিয়ে করা কেন? ভয় করিস নে, শুনলুম তোর বর ভালো, বনেদি ঘর। বর যদি ভালোই হয়, আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? হবে রে হবে, তোর যা গুণ আছে এমন আর কটা মেয়ের আছে বল দেখিনি? যে তোকে পাবে সে টকবে না। দিদি, দিদি আমার বড় ভয় করছে।
এ কেমন ধারা বিয়ে? তিনি আমাকে দেখলেন না, আমরা তাকে দেখলাম না, জানলাম না। বিন্দু, তোর জন্য সংসারে আমি অনেক লড়াই করেছি বিন্দু, কিন্তু তোর বিয়ে বন্ধ হোক এ কথা বলার সাহস আমার নেই রে। কিসের জোরেই বা বলবো বল? আমি যখন মরে যাব তখন তোর কি দশা হবে? বিয়ের আর 5 দিন বাকি। আচ্ছা, এর মধ্যে কি আমার মরণ হবে না দিদি? বিন্দু, আজকের দিনে এসব কথা বলতে নেই মা। দিদি দিদি, আমি তোমার পায়ে পড়ি দিদি, আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো। আমাকে আমাকে যা বলবে তাই করব দিদি, আমাকে এমন করে ফেলে দিও না দিদি। তোকে আমি কোনোদিনই ত্যাগ করবো না বিন্দু। বিয়েটা তো হোক, দেখ ভালো তো হতে পারে বল। ভালো যে হবে না সে আমি নিশ্চিত জানি, কিন্তু কতটা খারাপ হবে সেইটা ভেবেই ভয় হচ্ছে দিদি। বিন্দু, মেজো, উনি বলেছেন উনি কিছু খরচ করতে পারবেন না। কি করি বলতো? এমন একটা সম্বন্ধ হাতছাড়া হয়ে গেলে ভবিষ্যতে আর ছুটবে বলে তো মনে হয় না। কি যে করি এখন? দিদি, আমার যা গয়না আছে তা দিয়েই বিয়ে হয়ে যাবে গো, তোমাকে ভাবতে হবে না। বেজা বেজা, তুই নিশ্চয়ই আমার গত জন্মে কেউ ছিলি রে, নইলে তুই যা করছিস এমনটা কেউ করে না রে। দিদি, তোমরা তাহলে শেষ পর্যন্ত আমাকে ত্যাগ করলে? জানিস তো বিন্দি, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব। কপালে যদি দুঃখ থাকে তাহলে কেউ খণ্ডাতে পারবে না রে। আয় আয় আয়, জামাইবাবুদের প্রণাম করবি, আয়। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বিন্দুর বিয়ের বাঁশি বাজল। একে তো মেয়ে, তাতে আবার কালো মেয়ে। কার ঘরে চলল, ওর কি দশা হবে সে কথা ভাবলেই আমার প্রাণ কেঁপে উঠত। আমি চেয়েছিলুম বিয়েটা যাতে আমাদের বাড়িতেই হয়, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতে বিয়ে হওয়াটা যখন তাদের কৌলিক প্রথা তখন সেখানেই হবে। আমার আপত্তি টিকল না। বিয়ের রাত্রি যেতে না যেতেই হঠাৎ সকালবেলা দেখি, কে রে ওখানে? কে? আরে ওমা, বিন্দু, বিন্দু তুই তুই এখানে কেন? দিদি দিদি, আমি আর ও বাড়ি যাব না দিদি। কেন কেন বিন্দু, কি হয়েছে বল? ওরা কি তোকে মেরেছে? কি হয়েছে বল না, চুপ করে থাকিস না, বল। তোর শ্বশুর বাড়ির লোক কি ভালো না? তারা কি কিছু বলেছে? বল না বিন্দি। শ্বশুরের নাকি এই বিয়েতে মত ছিল না। মানে? শুনলাম তিনি নাকি আমার শাশুড়িকে জমের মতন ভয় পান, তাই বিয়ের আগেই তিনি কাশি চলে গেছেন। শাশুড়ি জেদ করে ছেলের বিয়ে দিয়েছেন। তার এক দাদা আছেন, তিনিও নাকি তারই মতন। মানে? বিয়ের সময় কিছুই বুঝতে পারিনি দিদি, এমনিতে ওপর থেকে কিছু বোঝাও যায় না জানো। এমনকি গতকাল রাতে যখন আমার ঘরে এসে ঢুকলেন তখনও আমি কিছু বুঝিনি। উনি আমাকে অনেকক্ষণ ধরে দেখতে লাগলেন। হঠাৎ দিদি দিদি, আমার স্বামী পাগল। দেখো দেখো, সারা গায়ে মারির চিহ্ন দেখো। তোমরা আমাকে আর ওখানে পাঠিও না দিদি, আর পাঠিও না। কে? বিন্দু না? মেজর কি হয়েছে রে? ওগো শুনছো? এই যে ঠাকুর এসেছে, দেখো দেখো দেখো, বিন্দু ফিরে এসেছে। আচ্ছা, ঝামেলা জুটেছে বাপু। নতুন করে আবার কি ঘটলো? বিন্দুর স্বামী পাগল। ও মিথ্যে কথা বলছে। এত বড় মিথ্যা কোনো মেয়েই বলতে পারে না। ওকে এখনই আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। না,
ও আর যাবে না। বিন্দু শ্বশুর বাড়ির লোক পুলিশে জানালে মুশকিলে পড়তে হবে। ফাঁকি দিয়ে পাগলের সঙ্গে ওর যে বিয়ে দিয়েছে এ কথা কি আদালত শুনবে না? এসব নিয়ে কি আবার আইন আদালত করতে হবে নাকি? কেন, আমাদের এত দায় কিসের? আমার আর যেটুকু সোনার গয়না আছে তা বিক্রি করে আমি যা করতে পারি করব, তোমাদের কিচ্ছু করতে হবে না। বৌমা, অন্দরমহল ছেড়ে শেষকালে তুমি কি উকিল বাড়ি ছুটবে নাকি? বিন্দু, পাগল হোক আর যাই হোক, সে তো তোর স্বামী রে। সেইটাই ওকে বোঝান বউটান। পাগল আজ আছে, কাল ভালো হয়ে যাবে, কিন্তু মেয়ে মানুষ একবার শ্বশুর ঘর ছাড়লে তার আর মাথা গুঁজার আশ্রয়টুকুও মিলবে না তখন। দরজা খুলুন, দরজা খুলুন, না খুললে কিন্তু পুলিশ দিয়ে খোলাবো। সুধা, দেখ তো। দাঁড়ান, খুলছি। কোথায় কোথায় সে মেয়ে? এই যে উনি এখানে। কি রকম মেয়ে মশাই আপনাদের? এতটুকু ধৈর্য নেই? কি হলো না হলো অমনি হুট করে শ্বশুর বাড়ি ছেড়ে পাইলে এলো? কি হয়েছে আপনারা জানেন না? জেনে শুনে মেয়েটারই সর্বনাশ করলেন কেন? সর্বনাশের আবার কি দেখলেন? ছেলে তো আর ওকে মেরে ফেলেনি। সংসারে কত বাজে ছেলের নমুনা আছে তা জানেন? তার তুলনায় আমার ছেলে তো সোনার চাঁদ। আপনার এই সোনার চাঁদ ছেলে যে বিন্দুকে মেরেছে সে খবর রাখেন? দেখুন, ওরকম দাম্পত্য কলহ সব সংসারেই আছে, তা বলে স্বামী ত্যাগ করতে হবে? এটা তো মেয়ে মানুষের ধর্ম হতে পারে না। বেশি কথায় কাজ নেই, ওকে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো দিয়ে দিন, না হলে থানায় যাব। হ্যাঁ তাই যান, থানাতেই খবর দিন, পুলিশ আসুক, তারপর বিচার হবে। বৌমা, আমরা যা বলছি তাই করো। পুলিশ এলে সেই দিতেই হবে, মাঝখান থেকে শুধু সকলের ভোগান্তি বাড়বে। এ কি বলছেন দাদা? কসাই এর হাত থেকে প্রাণ ভয় পালিয়ে এসে যে আমাদের আশ্রয় চাইছে তাকে পুলিশের হাতে, পুলিশের ভয় আবার সেই কসাই এর হাতে ফিরিয়ে দেব, তাতে অধর্ম হবে না দাদা? থামো, বাড়ির লোকের সামনে এত বাঁচালো তো ভালো না। যান, আপনারা ওকে নিয়ে যান। আপনাদের আর জোর করতে হবে না, আমি নিজেই যাচ্ছি। বিন্দু, যাই দিদি। বিন্দু, আমি না গেলে তুমি শুধু শুধু বিপদে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি না করে চলো। মেজমা, মেজমা। কি রে সুধা, শরৎকে খুঁজে পেয়েছিস তো? কি বললে শরৎ? উনি এখনই বিন্দুর কবর নিয়ে এখানে আসছেন। বেশ। মেজমা, তুমি কবে ফিরে আসবে গো? না আসাই তো ভালো রে সুধা। দেখছিস না আমাকে নিয়ে বাড়িতে কত অশান্তি। সংসারের নিয়মই তাই মেজমা, দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বোঝে না। সুধা, সবই যেমনকার তেমনই থাকলো। তোর যখন যা প্রয়োজন হবে তোর বড় মাকে বলবি। বহুদিন ধরে তোমাকে দেখছি তো, একদিনের তরেও তুমি বাড়ির চৌকাঠ পেরাওনি। এবারে সব কিছুর সাথে তুমি এমন করে জড়িয়ে আছো যে একদিনও তুমি ছাড়া এবারই বাবাই যায় না। ওপর থেকে দেখে তাই মনে হয় বটে, আসলে সাপের সাথে কলসের যে সম্বন্ধ এ বাড়ির সাথে আমারও তাই। মনে হয় বুঝি মনের সাথে ওটা সেঁটে আছে, কিন্তু কিছুদিন গেলেই ওটা দেহ থেকে আলগা হয়ে খসে পড়ে। আমারও এখন ঠিক সেই দশা সুধা। এবাড়ির মেজ বউ, তার খোলস এবার খসে পড়েছে। আমি মুক্কু মানুষ, তোমার কথা তেমন বুঝি নেই, কিন্তু তোমাকে বুঝি মেজমা। যারা তোমাকে এত সামনে থেকেও চিনতে পারলে নে, তারা হাতের কাছে সোনা পেয়েও পায়ে করে দূরে ঠেললে। সুধা, যাই। এই তো সুধা, কোথায় থাকিস রে? যা, হরিচরণকে দিয়ে তামাকটা সাজিয়ে আন। মেজ, তুই তাহলে সত্যি পুরী চললি? হ্যাঁ দিদি, আমি আর পারছি না গো, হাঁপিয়ে উঠেছি। হ্যাঁ রে, এই পাষাণপুরীতে আমাকে একলা রেখে চলে যাবে? তুমি আর একলা কোথায়? স্বামী, সংসার আর গৃহ দেবতা নিয়েই তোমার দিব্যি কেটে যাবে দিদি। যাচ্ছিস যদি তাড়াতাড়ি ফিরবি তো নাকি? কি জানি, আমার এই বিশ্বজগৎ
তার 6 ঋতুর সুধাপাত্র হাতে যেমন করে আমায় ডাকছে, তাতে তোমাদের এই অন্দরমহলের দিকে আর কোনোদিন আমার চোখ পড়বে কিনা বলতে পারিনি। থাম তো, যাওয়ার সময় এমন অলক্ষণে কথা বলিস নে। তোমাকে ছেড়ে যেতে সত্যিই আমার কষ্ট হচ্ছে দিদি। যাই হচ্ছে হলে আর এমন করে যেতিস না। এই নাও কিস্তি, সামলাও। উঠে আজ আর ভালো লাগছে না। আরে দাঁড়া দাঁড়া, আর একদান হোক। না দাদা, আমার ভালো লাগছে না। আরে লাগবে লাগবে, খেলায় মন দে, ঠিক ভালো লাগবে। ঠিক আছে, আপনি সাজান, আমি আসছি। মৃণাল, তুমি তাহলে যাবেই? যাবার জন্যই তো এত আয়োজন। এই নাও তোমার চাবি। কবে ফিরছো, কিছু ঠিক করেছো? আগে যাই তো। চিঠিতে সংবাদ দিও, লোক পাঠাবো। বেশ। শরৎ কখন আসবে? গাড়ি তো 11টায়, এখনই আসবে হয়তো। তা এই পোশাকেই যাবে? হ্যাঁ, তীর্থক্ষেত্রে এই পোশাকটা ভালোই মানিয়ে যাবে। দেখো, বিদেশ বিভুয়ে যাচ্ছ, হাতে কিছু টাকা পয়সা রেখো। তীর্থক্ষেত্রে টাকা পয়সা দিয়ে কি হবে, ও এমনি চলে যাবে। এই তো শরৎ এসেছো। কখন বেরোবে? এখনই, সময় হয়ে গেছে। দেখো, গাড়ি ঠিক করা আছে, তোমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। প্রয়োজন নেই, গাড়ি আমি নিয়েই এসেছি। ও, তাহলে সাবধানে যেও। আমি দাদার কাছেই আছি, দরকার পড়লে বলো। কি রে শরৎ, বিন্দুকে স্টেশনে রেখে এলি বুঝি? ওরা কেউ টের পায়নি তো? কি রে, কথা বলছিস না কেন? ওকে এনেছিস তো? না। না মানে? বিন্দু রাজি হলো না, নাকি শ্বশুর বাড়ির লোক বাধা দিল? শরৎ, চুপ করে থাকিস না শরৎ, বল। কারোর কোনো বাধাকেই আর বিন্দু ভয় পায় না দিদি। মানে ওরা ভেবেছিল ওদের ইচ্ছে মতো মেয়েটার জীবনটাকে ওরা যত খুশি পায়ের তলায় চেপে রেখে দেবে, কিন্তু সে শক্তি ওদের নেই। মৃত্যু ওদের চেয়ে অনেক বড়। কি বললি শরৎ? শরৎ বল, কি বললি তুই? হ্যাঁ, বিন্দুর কি হয়েছে? বিন্দু হ্যাঁ, কাল রাত্রে গলায় কাপড় দিয়ে ও আত্মহত্যা করেছে। সকালে ওকে আনতে গিয়ে দেখলাম বাড়ির সামনে ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখি বিন্দু তার বিয়ের বেনারসিটা গলায় জড়িয়ে ছাদের অক্সিজেনে ঝুলছে। হ্যাঁ দিদি, হ্যাঁ। আর ওর ওই লাজুক চোখ দুটো বিভৎস এক ঘৃণায় যেন বেরিয়ে আসতে চাইছে। পা দুটো এমন করে দুলছে যেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে সে লাথি মারতে চাইছে। দিদি, বর্দি, বিন্দু আত্মহত্যা করেছে। চল শরৎ, গাড়ি দেরি হয়ে যাচ্ছে। চলো। চললুম দিদি। কি ব্যাপার, আমি আর বড়দা তোমাদের কান্না শুনে চলে এলুম, তা বউখানে তো কান্নাকাটি করার কি হলো? ওনার বোন বিন্দু
গতকাল গলায় কাপড় দিয়ে আত্মহত্যা করেছে। এটা যে করবে সেটা আমি জানতুম। নাটক করা, এসব নাটক করে লোকের কাছে বাহবা পাওয়ার চেষ্টা, বুঝলে? মেয়েদের গলায় কাপড় জড়িয়ে মরাটা আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তামাশা। আমি বলতে যাচ্ছিলুম, নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়ে না হয়ে বাঙালি ছেলেদের কোচার উপর দিয়ে হয় না কেন? সেটাও তো একবার ভেবে দেখা উচিত। কিন্তু আর কথা বাড়ালুম না। আমার চারিদিকের প্রাচীর তোলা গণ্ডিটা থেকে চিরবিদায় নিলুম। বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। তোমাদের গলিকে আমি আর ভয় করি নে। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপর আষাঢ়ের মেঘপুঞ্জ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকল তো কম ছিল না। তাকে তো বাঁচার জন্য মরতে হয়নি। আমিও বাঁচব, আমিও বাঁচলুম, নতুন করে বাঁচলুম। ইতি তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল।